হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। ব্রজবালা কাঠগড়ায় দাঁড়িয়ে বলে যে গীতা খুব স্বচ্ছ পবিত্র একজন মেয়ে, যে নিজের স্বামীর সংসারটাও খুব সুন্দর করে স্বামীকে ভালোবেসে আগলে রেখে করতে জানে, তেমনি আবার অন্যায়ের বিরুদ্ধে লড়াইও করতে জানে। ও একজন লয়ার, ও কখনো কোনো অন্যায় করতে পারে না। ও স্বস্তিক মুখার্জির স্ত্রী, সেটা আমি এই কোর্টে দাঁড়িয়ে চিৎকার করে বলছি। আপনি এরকম একজন সৎ মানুষকে সাজা দেবেন না বিচারপতি। আমি একজন বয়োজ্যেষ্ঠা হয়ে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। গীতা জানায় যে আমাকে আর একটা কেসের ডেট দেওয়া হোক, যাতে করে সেদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি। এমনকি এই কেসটা যে করা হয়েছে সাত্বিক মুখার্জি এবং আমাকে ঘিরে, আমরা দুজনেই যে নির্দোষ সেটার প্রমাণ আমি তুলে ধরবো। তখনই জজ সাহেব রাজি হয়ে যায় এবং রায় ঘোষণা করে সে চলে যায়। অগ্নিজিৎ মুখার্জি গিয়ে ধরে ফেলে মেহেককে, বলে কি ব্যাপার, তোমাকে এই শাস্ত্রমত বিয়ে এই সব কিছু কে বুঝিয়েছে? সে দেখিয়ে দেয় গীতাকে। গীতার সামনে এসে অগ্নিজিৎকে বলে যে শুনুন, আপনি নিচে থেকে কি করবেন বলুন? ঈগল পাখির সঙ্গে আপনি লড়াই করছেন, আপনাকে ছুঁড়ে আকাশে ফেলে দেবো। আর এই কেসটা যে মিথ্যে, তুড়ি মেরে আমি সেটা প্রমাণ করে দেবো। সাত্বিক মুখার্জিকে আমি কোর্টে তুলে এনে হাজির করব। এমনকি আমার পাশে রয়েছে ব্রজবালা দেবী, আর আমার বাবা তো আছেনই। এই তিনজন দাগর দাগর লয়ারের সঙ্গে আপনি লড়াই করে পারবেন না। এই কেসটা আপনাকে হারতে হবে। না, আমি হারবো না, এটাও আমি জিতবো এবং তোমাকে দেখিয়ে দেবো শাস্তি পাইয়ে। সেটা যে কখনো হবে না, এটা আপনার স্বপ্নই থেকে যাবে। একটা কেসে হেরে আপনি যেমন বিশ্বাস করতে পারছেন না, তেমনই এই কেসটা হারার পরে আপনি বুঝতে পারবেন যে কার সঙ্গে আপনি পাঙ্গা নিয়েছেন। বুঝতে পেরেছেন? গীতা কোনোদিনও অন্যায়ের সঙ্গে আপোষ করেনি আর করবেও না। এরপরে ব্রজবালা দেবী এবং তার বাবার সঙ্গে গীতা বেরিয়ে যায়, বাড়ি চলে যায় তারা। কিভাবে এই কেসটা জিতবে সেটা নিয়ে ভাবনা চিন্তায় পড়ে যায় অগ্নিজিৎ মুখার্জি। গীতা বাড়ি গিয়ে চলে আসে স্বস্তিকের হাসপাতালে। স্বস্তিকের হাত ধরে বলে, কি ব্যাপার, আমি একলাই লড়াই করে যাচ্ছি স্বস্তিকবাবু, বিয়েটা আমাদের হয়েছিল দুজনের। আপনি সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার শক্তি জুগিয়েছেন। আজকে কি হলো আপনার? আমি যে আর পারছি না, ক্লান্ত হয়ে যাচ্ছি। কেমন শ্বশুরমশাই আমার বলুন তো? ছেলের বৌমার কাছে হারটা সে মেনে নিতে পারছে না, তার জন্য উঠে পড়ে লেগেছে কোর্টে আমাকে হেনস্থা করার জন্য। আজকে কোর্টে একটা এমন ন্যাক্কার জন্য ঘটনা ঘটলো, যেখানে একজন মা তার ছেলের বিরুদ্ধে অগ্নিজিৎ মুখার্জির লড়াই করলো। আবার অগ্নিজিৎ মুখার্জি তার ছেলে স্বস্তিক মুখার্জির হয়ে লড়াই করছে, আর আমি তার পুত্রবধূ হয়ে এই সব কিছু কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম এবং নানাভাবে নিজেকে অপমান অপদস্থের হাত থেকে রক্ষা করার লড়াই করছিলাম। কেন, ওনার এত কিসের ইগো? নিজের ছেলের বউকে কি আপন করে উনি নিতে কখনো পারবে না? আমি কি অন্যায় করেছি বলুন তো স্বস্তিকবাবু? আপনি আমাকে ভালোবেসেছেন, আমি আপনাকে ভালোবেসে বিয়ে করেছি। এটা কি কখনো অন্যায় হতে পারে? আপনার বাবা এত দিন ধরে কারো কাছে হারেনি, তাই আমার কাছে হারটা উনি মেনে নিতে পারছে না। আর এমন আচরণ আমি যে সহ্য করতে পারছি না। আপনার এখনও আমার স্মৃতিতে সিঁদুর পরানো বাকি আছে স্বস্তিকবাবু। এমনকি আমাদের বিয়েটা সম্পন্ন আপনাকেই করতে হবে। আপনাকে কোর্টে গিয়ে সাক্ষী দিতে হবে, সকলের সামনে চিৎকার করে বলতে হবে, বাবা তুমি আমার বড়দা সাত্বিক মুখার্জি এবং আমার বিরুদ্ধে চলে যাচ্ছ। তুমি সন্তানদের এরকম করে আঘাত করতে পারো না। তুমি বাবা হয়েছে বলে সব অধিকার তোমার জন্মে যায়নি। আপনাকে বলতে হবে যে গীতা নির্দোষ, কখনো সে কোনো অন্যায় করতে পারে না। স্বস্তিকবাবু বিশ্বাস করুন, আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি এতদিন চিৎকার করে করে বলে আমার কান শেষ করে দিতেন, দিনরাত সবসময় বলতেন, তাহলে এখন কেন আপনি বলছেন না? আমার কাছ থেকে একটা কথা আপনার শোনা বাকি আছে, সেটা না শুনে আপনার কোনো কিছু হতে পারে না। আপনাকে যে আমার খুব প্রয়োজন, ভালোবাসার মানুষকে বিপদের সময় খুব প্রয়োজন হয়, তখন আপনি আমার পাশে থাকবেন না? কাবিয়া বলে, এখানে কেন এসেছো, চলে যাও এখান থেকে। কে? গীতা মুখ ঘুরিয়ে দেখতে পারে কাবিয়াকে। বলে, ফোন খুলে দেখো, টিভিতে পেপারে সব কিছুতে তোমার গুণকীর্তন করা হচ্ছে। সবাই বলছে যে বাড়ির বউয়ের কারণে এই মুখার্জি পরিবারটা ধ্বংস হয়ে গেল। তুমি তারপরেও এখানে এসেছো? দেখুন, আমি আমার স্বামীর কাছে আসবো, কেউ আমাকে আটকাতে পারবে না, কোনো আইন নয়, সেটা আমি বারবার বলেছি। কিন্তু সাত্বিক মুখার্জির সঙ্গে তোমার যে অবৈধ সম্পর্ক, সেটা তো কোর্টে প্রমাণ হয়ে যাবে। তুমি তো তার আগেই তোমার এবং সাত্বিকের শাস্তি হয়ে যাবে, বুঝতে পেরেছো? আপনি একদম মুখ সামলে কথা বলুন, আমার কিন্তু হাত চলে যাবে। আর সেটা হলে আপনি কিন্তু হাওয়ায় মিশে যাবেন। আমার কোটের ভেতরে মুখ চলে আর কোটের বাইরে হাত, বুঝতে পেরেছেন? আমার স্বামী আমার পাশে রয়েছে, আর সাত্বিক মুখার্জির সঙ্গে আমার যে কোনো সম্পর্ক নেই, সেটা আমি বেশ কোর্টে প্রমাণ করে দেব। আর আপনাকে একটা কথা বলে দিই, আমার স্বামীর দিকে একদম বেশি বাড়াবাড়ি করতে আসবেন না, বুঝতে পেরেছেন?
কে বা কারা এই সব কিছুর পেছনে রয়েছে তাদেরকে তো আমি ধরবই। 2 দিন আগে পরে তারা তো আমার সামনে এসে তাদেরকে পড়তেই হবে। তখন কি হবে ভেবে দেখেছেন? দেখো গীতা, একদম বড় বড় কথা বলবে না। স্বস্তিক সুস্থ হয়ে গেলেও কোর্টে কোনোভাবেই সাক্ষী দিতে পারবে না। কেন? কারণ অগ্নিজিৎ মুখার্জি ওকে বাড়িতে নিয়ে যাবে। তারপরে ওর বিয়ে হবে আর ওর হাত থেকে আমার স্মৃতিতে সিঁদুর উঠবে, তোমার নয়। সেটা তুমি নিশ্চয়ই মনে রেখো। তখনই কাকিয়া এবং ছোট কাকিমণি চলে আসে। বলে, তুমি এখানে কি করছো? ও, তোমার তো আমার লজ্জা নেই, থাকো তো একটা বস্তির কলোনিতে। কি বা উত্তর দেবে তুমি বলো? তোমার অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে কোনো জায়গা হবে না। ওই বাড়ির ছোট পুত্রবধূ হিসাবে তোমাকে কেউ মেনে নেবে না। তোমার কোনো জায়গা হবে না। আপনারা বলছেন এই কথা? আপনারা ভুলে গেছেন হয়তো, আজকে কোর্টে ব্রজবালা মুখার্জি আমার পাশে দাঁড়িয়েছিল, যে আপনাদের বাড়ির বয়োজ্যেষ্ঠা, যার কথা ফেলার সাহস কারো নেই। সে আমার সঙ্গে রয়েছে। আর এমনকি স্বস্তিক বাবুকেও আমি সুস্থ করে নিয়ে যাব কোর্টে। উনি আমার পক্ষে রায় দেবে। এই কেসটা তুড়ি মেরে আমি জিতে যাব। অগ্নিজিৎ মুখার্জি এবারও আমার কাছে গোহারান হেরে যাবে। উনি বুঝতে পারবে একটা ফলস কেসে উনি কীরকমভাবে এতদিন হলো লড়াই করে গেছেন। আর আমি আমার নিজেকে নির্দোষ ঠিক প্রমাণ করে নেব। আর তারপরে দেখি স্বস্তিক মুখার্জির জীবন থেকে আমাকে কে বের করে। গীতা চলে যায়। এর সাহস কত বড় দেখেছো? চোখে চোখ রেখে কথা বলে গেল। তোমরা চিন্তা করো না, কারণ আমি চিনি অগ্নিজিৎ মুখার্জিকে। তার ছেলের এত বড় ক্ষতি সে কখনো মেনে নেবে না। নিশ্চয়ই সে কোনো না কোনো উপায় বের করবেই। গীতা সার্থিকের শাস্তি হবেই। আপনারা চিন্তা করবেন না। ভজন যখন জানতে পেরেছে যে গীতা আসলে সবকিছু জেনে গেছে, তখন তার নতুন পরিকল্পনা স্বস্তিককে শেষ করে দেওয়ার। কারণ সে যখন গীতার পক্ষে এসে কথা বলতে পারবে না, সাক্ষ্য দেবে না, তখন গীতার কিন্তু শাস্তি হয়ে যাবে। গীতার আর কেস লড়াও হবে না। অগ্নিজিৎ মুখার্জি কখনো হেরেও যাবে না। আর অগ্নিজিৎ মুখার্জির হার কখনো ভজন সহ্য করতে পারে না। তাই সে যেভাবেই হোক না কেন বিধানকে ডেকে আনে আর বলে যে, দেখো, একটা পলিটিক্যাল মারধরের মাঝখানে তুমি পড়ে যাবে, সবটাই অভিনয়। এরপরে তুমি একটু আঘাত পাবে, তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং স্বস্তিক মুখার্জি যে হাসপাতালে রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। আর সেখানে আইসিইউতে ভাঙচুর শুরু হবে। কৃপান ব্যানার্জির গুন্ডা পান্ডা তোমাকে সাহায্য করবে। আর তারপরে তুমি গিয়ে স্বস্তিক মুখার্জিকে একটু হালকা করে এমন টাচ দেবে যাতে সে শেষ হয়ে যায়। বাকি যেটুকু বেঁচে আছে সেটুকু থাকা চলবে না। আর ও যদি বেঁচে ফেরে তাহলে আমি ফেঁসে যাব, এমন ফাঁসা যে আমার জেল কাস্টাডি হয়ে যেতে পারে। তাই আমার নিজেকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। আমি অগ্নিজিৎ মুখার্জিকে খুব ভালোবাসি, সম্মান করি। ওনার কোনো হার আমি সহ্য করতে পারি না, তাই এটা আমাকে করতেই হবে। আপনি কি বলছেন জানেন তো? এই সব কিছু যদি ধরা পড়ে যায় আমি তো ফাঁসবই, তার সঙ্গে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। আমার আর কোনো উপায় নেই। এই কৃপানের সঙ্গে থেকে আমি ফেঁসে গেছি। আমাকে এখন নিজের পিঠ বাঁচাতে কাউকে যদি শেষও করতে হয় আমি সেটা করব। গীতা নিত্যকে বলে যে, দেখুন, আমি আপনাকে ছেড়ে দেবো। এই ক্লাবঘর থেকে আপনার বন্দি জীবন শেষ। এরপরে আমি জানি যেভাবেই হোক বিধান আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে, আপনাকে শেষ করতে চাইবে। আপনার ওপর পুলিশ নজর রাখবে। আর তখনই আমি সেখানে গিয়ে বিধানকে ধরে ফেলবো। বিধানকে যেভাবেই হোক আমার কোর্টে হাজির করতেই হবে। আর তারপরে স্বস্তিক মুখার্জিকেও আমার চাই, কারণ তার হাত থেকে সিঁথিতে আমার সিঁদুর পড়তে হবে। ওনাকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে হবে। এমনকি আমি যেভাবেই হোক না কেন নিজেকে নির্দোষ প্রমাণ করিয়েই ছাড়বো, আর এই কেসটাও জিতবো। অগ্নিজিৎ মুখার্জির ইগোটাকে আমি এমনভাবে তুরমাচার করে দেবো উনি ভাবতেও পারছেন না। তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই আমি করব। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আমি বললাম যে বিধানকে আমি কোর্টে হাজির করব। আর স্বস্তিক মুখার্জি যে আমার স্বামী তাকেও আমার পাশে চাই। কারণ বিবাহিত জীবনে একজন স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা যে কী সেটা আমি খুব ভালো জানি। তাই আমার স্বামীর কোনো ক্ষতি কে বা কারা করেছে তাদের তো আমি শাস্তি দেবই এবং কোনোভাবেই তাদের ছাড় দেব না। এরই মধ্যে হঠাৎ টিভিতে দেখতে পাওয়া যায় যে বিধান একটা রাজনৈতিক দলের দাঙ্গা হাঙ্গামায় পড়ে গেছে। সেটা দেখে গীতা একটু চমকে যায়। তারপরে ভাবে যে ও অসুস্থ, ওকে কোথায় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তখনই ক্লাব ঘরের একজন বলে ওঠে, তোর স্বামী যে হাসপাতালে রয়েছে বেসরকারি, সেখানে নিয়ে যাওয়া হয়নি তো? তখনই গীতা বুঝতে পারে যে না, স্বস্তিকের প্রাণ সংশয় রয়েছে, তাকে শেষ করার প্ল্যান করা হয়েছে। যেভাবেই হোক কেউ বা কারা এখনও স্বস্তিক যে বেঁচে থাক চায় না, যার কারণেই গীতা নানাভাবে স্বস্তিককে বাঁচাতে এবার মরিয়া হয়ে স্বস্তিকের কাছে ছুটে যাবে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? স্বস্তিককে শেষ করার জন্য ভজন হাসপাতালে গন্ডগোল পাকালো। গীতা টিভিতে দেখে বাঁচাতে ছুটলো। আজকে গীতা যেভাবে স্বস্তিককে বাঁচানোর জন্য মরিয়া হয়ে গেছে, গীতা যে কখনো কাউকে এতটা ভালোবাসতে পারে, তার জীবনসঙ্গী হিসাবে তাকে বেছে নিয়ে ভালোবাসতে পারে, সেটা গীতা নিজেও জানতো না। স্বস্তিকের কাছে তার মা চলে যায়। সেখানে গিয়ে কান্নাকাটি করে আর বলে, আমার এক ছেলে কোথায় আছে আমি জানি না, আরেক ছেলে হাসপাতালে রয়েছে। আমি মা হিসাবে এগুলো তো সহ্য করতে পারছি না স্বস্তিক। আমি গীতাকে কখনো ক্ষমা করব না। কোনো দিনও ওকে ওই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। ওর জন্য আমার পরিবারটা তছনছ হয়ে গেল। তখনই গীতার মাকে ফোন করে বসে আর বলে, আপনাদের বাড়ির মেয়েকে আপনারা কিন্তু সামলে রাখবেন। কোনোভাবেই ওকে আমরা আমাদের বাড়িতে ঢুকতে দেব না। দেখুন, বিয়েটা হয়ে গেছে, এরকম করে কোনো বিয়ে ভাঙা যায় না।
তাতে কি হয়েছে? আমরা আইনি পদক্ষেপ নেব। সিঁদুরদান পর্ব হয়েছিল না, বিয়ের সব নিয়ম রিচুয়াল হয়ে গেছে, তাতে কি? আপনার মেয়ে যা কিছু অন্যায় করেছে তার শাস্তি এবার ওকে পেতে হবে। সার্থিক আমার কাছে রয়েছে, ও খাচ্ছে এখানে। কি খাচ্ছে? ওই রুটি আর সবজি। আমার ছেলে বিরিয়ানি, কোরমা, এমনকি কন্টিনেন্টাল খাবার, ফিশ ফ্রাই এগুলো ভালোবাসে। আপনি ওকে কী খাওয়াচ্ছেন বলুন তো রত্নাদেবী? দেখুন, ও আমারও বাড়ির বড় জামাই, আমরা যা খাবো ওকে তাই খাওয়াবো, আমাদের যা সামর্থ্যে কুলোবে। আর ও যদি ভালোবেসে এগুলো খেতে পারে, আপনার সমস্যা কোথায়? আর ও খেতে না পারলে আমি যেভাবেই হোক না কেন ওর খাবারের ব্যবস্থা করে দেবো ভালো ভালো। আপনাকে চিন্তা করতে হবে না। আপনি চাইলে আপনার ছেলে সার্থিকের সঙ্গে কথা বলুন। আমি বলছি গিন্নিকে ফোন করে, না হলে অনলাইনে অর্ডার করে দিচ্ছি, ভালো ভালো খাবার দাবার রান্না করে ওই বাড়িতে দিয়ে পাঠাতে বলছি। না, প্রয়োজন নেই। সার্থিক এই বাড়িতে যখন থাকছে তখন এই বাড়ির খাবার দাবার আমাদের সঙ্গে, ওকে আমাদের মতো করেই থাকতে হবে। কি ঘটবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।